আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? স্ক্রিন শেয়ার হয়েছে? ওকে। সো আজকে চ্যাপ্টার 14 আমরা করবো, শুরু করবো আর কি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমার কথা পরিষ্কার বোঝা যায়? আচ্ছা, ঠিক আছে। তো এখন সাউন্ডটা আসতে হচ্ছে। এখন কথা কি জোরে হয়? ওকে। তাহলে আমরা যদি দেখি যে ডিসি ড্রাইভস, এখানে প্রতিটা চ্যাপ্টারে এখানে লেখা থাকে কি কি পড়া হবে, কি কি শেখা হবে সেটা এখানে লেখা আছে। এরপরে সিম্বলস, এই চ্যাপ্টারে যেগুলো যেগুলো সিম্বলস আছে সেগুলো লেখা আছে, তো এগুলো তোমরা দেখে নিবে। এরপরে আমরা যদি আসি ডিসি ড্রাইভস এর ইম্পর্টেন্স, হচ্ছে যে ডিসি মোটর গুলো বেসিক্যালি আমাদের হাই স্টার্টিং টর্ক এটা ইউজ করে বা এটা প্রোভাইড করে। আর এটার একটা সুবিধা হলো, ইট ইজ অলসো পসিবল টু অবটেন স্পিড কন্ট্রোল ওভার আ ওয়াইড রেঞ্জ। তো এই স্পিড কন্ট্রোলটা আমাদের বিভিন্ন জায়গায় লাগে, সেজন্য আমাদের এই কিভাবে আমরা স্পিড কন্ট্রোল করতে পারি সেই ড্রাইভ সার্কিট গুলো আমাদের এখানে আমরা শিখব। তো এখন so this DC drives actually can be classified into three types: single phase drives, three phase drives, and DC to DC converter drives. তো এই ড্রাইভ গুলো আমরা যদি ব্লক ডায়াগ্রাম দেখি, যে কন্ট্রোল রেকটিফায়ার ফেড ড্রাইভ, আমরা এই যে গত ক্লাসে পড়েছিলাম যে কন্ট্রোল রেকটিফায়ার্স, তো সেখানে আমরা কি দেখেছি যে এসি টু ডিসি কন্ট্রোল রেকটিফায়ার, তারপর সেই ডিসি দিয়ে আমরা মোটর ড্রাইভ করব। আর এখানে মোটরের যে প্রাইমারি স্ট্রাকচার, তোমরা জানো যে মোটরে আর্মেচার কারেন্ট ফ্লো করে, আর কি করে ডিসি মোটর কিভাবে ঘোরে, কেন মোটরে কি করে আর্মেচার কারেন্টে আমরা আর দেই, আর ফিল্ড এক্সাইট করি, একটা ফিল্ড কয়েল থাকে, তাই না? এই ফিল্ড কয়েলের ম্যাগনেটাইজেশন, ম্যাগনেটিক ফ্লাক্স, আর আর্মেচার কারেন্টের যে কারেন্ট, এই দুটোর মধ্যে ইন্টারাকশন হয়। ইন্টারাকশন হলে এটা ইট ওয়ার্কস লাইক এ কারেন্ট কারেন্ট কন্ডাক্টর ইন ম্যাগনেটিক ফিল্ড। তোমরা পড়েছো আগে, কি হয়, ফোর্স এক্সার্টেড হয় অন দা কারেন্ট কারেন্ট কন্ডাক্টর, এন্ড দ্যাটস ওয়াই এখান থেকে মোটরটা ঘোরা শুরু করে, ঠিক না? কি এগুলো পড়েছো না? মোটরের কনস্ট্রাকশন কেন ঘোরে। হ্যালো, কথা শোনা যায় না? তোমরা একটু হ্যাঁ না না বললে তো বুঝি না, অনেক সময় নেটে প্রবলেম থাকে। কথা শোনা যায়? তাহলে উত্তর দিচ্ছে না কেন? মোটরের প্রিন্সিপালটা কি পড়ো নাই? হ্যাঁ, তো সেটাই তো বললাম, তো চুপ করে আছো কেন? তার মানে ভুলে গেছো না, এই জন্য চুপ করে আছো। হ্যাঁ, তো ভোলা জিনিসটাকে তো আমি বললাম।
মোটর ঘোরে কেন? মোটরের মধ্যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, যেটাকে আমরা সাপ্লাই দিচ্ছি মোটর কারেন্ট, যেটাকে রোটর রোটর থাকে আর স্ট্যাটর থাকে, তোমরা পড়েছো। সে রোট আর 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 সেটাকে আমরা বলি আর্মেচার। আর্মেচারে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। আর ফিল্ড কয়েল থাকে, ফিল্ড কয়েলে কারেন্ট ফ্লো করে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করা হয়। এই ম্যাগনেটিক ফ্লাক্স এই ফিল্ড কয়েল থেকে প্রডিউস হয়, আর কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড, তখন এটার উপরে ফোর্স এক্সার্টেড হয়, তখন এই ফোর্সে মোটরটা রোটেট করা শুরু করে। আর ডিসি টু ডিসি কনভার্টার ফেড ড্রাইভ, সেটাও তোমার একই রকম বিষয়। যাই হোক, আমরা এটা পড়তে গেলে আমাদের একটা মোটরের বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসি মোটরস জানতে হবে। আচ্ছা, মোটর দুই ধরনের আছে না? একটা হচ্ছে শান্ট ওন্ড আর একটা হচ্ছে সিরিজ ওন্ড। মনে আছে শান্ট ওন্ড কি আর সিরিজ ওন্ড কি? মনে আছে? হ্যাঁ বা না বলো, উত্তর দিবা, সবসময় উত্তর দিবা। মনে আছে শান্ট ওন্ড সিরিজ? হ্যাঁ না, আচ্ছা। শান্ট ওন্ড হচ্ছে, যদি এই একটু আগে যে ছবিগুলো দেখালাম, যে ফিল্ড কয়েল এবং আর্মেচার কয়েল যদি আলাদা থাকে তাহলে তাকে বলা হয় শান্ট ওন্ড। আর আর দুজন যদি সিরিজে থাকে তাহলে তাকে বলা হয় সিরিজ ওন্ড। অর্থাৎ আর্মেচার কারেন্ট আর ফিল্ড কারেন্ট আলাদা হবে শান্ট ওন্ডে, বাট সিরিজ ওন্ডে সিরিজে থাকবে দুজন, একই কারেন্ট ফ্লো করবে। এই জন্য এটাকে অনেক সময় শান্ট ওন্ড মোটরকে বলা হয় সেপারেটলি এক্সাইটেড মোটর। এই যে লেখা আছে সেপারেটলি এক্সাইটেড মোটর, অর্থাৎ এই মোটরের যে ফিল্ড কয়েল সেটা সেপারেট সোর্স থেকে আসে। যাই হোক, এখন আমরা সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর নিয়ে যদি কথা বলি, তাহলে সেটার এটাকে কি বলবো, এটা এক ধরনের স্কিমেটিক ডায়াগ্রাম। এটা হচ্ছে মোটর, মোটরের যে ইকুইভ্যালেন্ট ভিতরে যে আর্মেচার কয়েলের যে রেজিস্ট্যান্স সেটাকে আর এ বলা হচ্ছে, আর মোটরের কয়েলের যে ইন্ডাকট্যান্স সেটাকে এল এ বলা হচ্ছে। সেই জন্য এটা সার্কিট হিসেবে দেখানো হয়েছে। আর এই পার্টটা দেখানো হয়েছে মেকানিক্যাল, মোটরের যে মেকানিক্যাল প্রপার্টি সেটা এখানে দেখানো হয়েছে ছবি দিয়ে। আর এখানে মোটর থেকে একটা কি তৈরি হয়, ব্যাক ইএমএফ তৈরি হবে, সেটা ইজি। এখানে প্রত্যেকটা জিনিসকে একটা ছোট ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার ইউজ করেছে, তাই না? প্রত্যেকটা ভেরিয়েবলকে দেখো, আইএফ আইএফ আইএ আইএ, ঠিক না? হ্যাঁ, তো এইগুলো স্মল লেটারে যে ভেরিয়েবল ইউজ করছে সেগুলো বোঝাচ্ছে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, আর ক্যাপিটাল লেটারে যেটা সেটা হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু। একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, একটা হচ্ছে স্টেডি স্টেট ভ্যালু। তো এটা সিরিজ ওন না শান্ট ওন মোটর? এটা শান্ট ওন মোটর বা সেপারেটলি এক্সাইটেড মোটর। এখানে তাহলে মোটরের সাপ্লাই এন্ডে আমরা আর্মেচারে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, আর্মেচার ভোল্টেজ, আর্মেচার কারেন্ট ফ্লো করছে, মোটরের ব্যাক ইএমএফ হবে ঘোরা শুরু করলে ইজি। এদিকে হচ্ছে ফিল্ড ভোল্টেজ অ্যাপ্লাই করছি ফিল্ড কয়েলে, ফিল্ড কয়েলের এলএফ ইন্ডাক্ট্যান্স আর ফিল্ড কয়েলের রেজিস্ট্যান্স আরএফ, and IF is the field coil. So due to the interaction between the field coil magnetic flux and the armature current, the motor starts rotating.
যখন রোটেট করে তখন তার মেকানিক্যাল যে প্রপার্টি মোটরের, আচ্ছা এটা দেখানো হয়েছে একটা মোটর শ্যাফট হিসেবে দেখানো হয়েছে। মোটর ঘুরছে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে। তারপরে তো মোটর যখন ঘুরবে তখন এখানে একটা ড্যাম্পিং প্যারামিটার দেওয়া হয়েছে। ড্যাম্পিংটা কি? ফ্রিকশন। ফ্রিকশন বিটুইন হোয়াট, মোটরের যে বডি বা শ্যাফট যে এটাই বলি না কেন, কয়েল যাই হোক না কেন, সেই যে রোটরটা ঘুরছে সেই রোটরটা বাতাসের সাথে কি হচ্ছে, একটা ফ্রিকশন হচ্ছে না? সে ফ্রিকশনের সাথে এই যে দেখানো হচ্ছে ফ্রিকশন কোফিশিয়েন্ট বি। এরপরে মোটরের একটা, যেহেতু এটা ঘূর্ণন গতি, সুতরাং ঘুরতে চাইলে সেখানে একটা টর্ক সৃষ্টি হবে বিপরীতে, সেই টর্কটা হচ্ছে টিএল। তাহলে আমাদের আর এই টোটাল যে মেকানিক্যাল যে প্যারামিটার গুলো আমি বললাম, যে হচ্ছে ইনার্শিয়া মোটরের, তাহলে তোমরা যদি আমি বলি মোটরের, আচ্ছা ওখানে পরে আসতেছি, তার আগে আমি ইলেকট্রিক্যাল প্যারামিটার গুলো সাথে যদি ইকুয়েশন আঁকি, কারশফস ভোল্টেজ ল, মোটর এন্ডে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করলে কি হবে, এখানে সব ইনস্ট্যান্টেনিয়াস প্যারামিটার গুলো ইউজ করা হয়েছে স্মল লেটার। তাহলে সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু ভিএফ, সাপ্লাই ভোল্টেজ দেখানো হয়েছে ফিল্ড কয়েলে, এটা মোটর এন্ডে, সরি এক্সাইটেশন সার্কিট এন্ডের। তাহলে কি হবে, ভিএফ ইকুয়াল টু, বলো ইকুয়েশনটা কি হবে, কারশফস ভোল্টেজ ল, ভিএফ ইকুয়াল টু কি হবে, হ্যাঁ রাইট। এখানে দুইটা ভোল্টেজ এলিমেন্ট, একটা হচ্ছে এলডিআইডিটি আর একটা হচ্ছে আইআর, এই দুটা কারশফস ভোল্টেজ ল ইন এক্সাইটার সার্কিট। এরপরে কারশফস ভোল্টেজ ল ইন আর্মেচার সার্কিট, মোটর সার্কিট কি হবে, আর্মেচার ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু মোটরের রেজিস্ট্যান্স ড্রপ আইআর, মোটরের ইন্ডাক্টিং ভোল্টেজ এলডিআইডিটি প্লাস কি, এটা এটা কি, এটা কি ব্যাক ইএমএফ। ব্যাক ইএমএফ। মোটরে তো তিনটা এলিমেন্ট এই ছবিতে দেখো, ইন্ডাক্টরের ড্রপ, রেজিস্ট্যান্সের ড্রপ আর ব্যাক ইএমএফ, এই তিনটার যোগফল হবে সাপ্লাই ভোল্টেজ বা আর্মেচার ভোল্টেজ, সেটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, মোটরের যে ব্যাক ইএমএফ, তোমরা মোটরের যখন পড়াশোনা করেছো সেকেন্ড ইয়ারে, তোমাদের মনে আছে কিনা যে একটা ভোল্টেজ কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট, অর্থাৎ ব্যাক ইএমএফ ইজ প্রপোর্শনাল টু এই শান্ট উন্ড মোটরের জন্য বা সেপারেট আর্মেচার কারেন্ট থেকে যে, সরি ব্যাক ইএমএফ ইজ ডিউ টু হোয়াট, ব্যাক ইএমএফটা কেন প্রডিউস হয়, ব্যাক ইএমএফ কেন প্রডিউস হয় মোটরে, জানো না? হ্যাঁ বা না বললো বা চেষ্টা করো। স্যার ভুলে গেছি। মোটরের ব্যাক ইএমএফ ভুলে গেছো? মোটরের ব্যাক ইএমএফ হচ্ছে ফ্যারাডেজ ল অনুসারে হয়, ফ্যারাডেজ ল অনুসারে হয়। ফ্যারাডেজ ল অনুসারে কিভাবে হয়, যে এইখানে ভালো করে দেখো, এখানে যে ফিল্ড কয়েল আছে, এই ফিল্ড কয়েল থেকে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে, রাইট? তারপরে এই মোটরের যে আর্মেচার, এটা একটা কয়েল, তাহলে কয়েলটা যখন ঘোরা, মোটর যখন ঘোরা শুরু করছে, রোটর, রোটরের মধ্যে তো আর্মেচার কয়েল লাগানো থাকে, তাহলে তাহলে এই কয়েলটা যখন ঘোরা শুরু করছে, তাহলে এই ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করছে না কয়েলটা,
জি স্যার। তাহলে কি হবে, ইনডিউসড ইএমএফ হবে না ফ্যারাডেজ ল অনুযায়ী? জি স্যার। সেই induced EMF developed in the armature coil is called the back EMF of the what? Motor. Back EMF of the motor. ঠিক আছে? এই এখন এই ব্যাক ইএমএফ ইজ হোয়াট, এর ইকুয়েশন হচ্ছে যে ফিল্ড কয়েলের কারেন্ট যত বেশি হবে এখানে, এই যে আইএফ যত বেশি, তত ম্যাগনেটিক ফ্লাক্স তত স্ট্রঙ্গার, তখন এই কয়েলের সাথে যে ফ্যারাডেজ ল কি বলে, ব্যাক ইএমএফ এর ডেফিনিশন কি ছিল? জেনারেটেড ইএমএফ ইকুয়াল টু এন ডি ফাই ডিটি, মনে আছে? এন হচ্ছে নাম্বার অফ রোটেশন অফ দা কয়েল, মানে কয়েলের প্যাচ সংখ্যা ছিল এন, আর ডি ফাই ডিটি হচ্ছে প্রতিটা কয়েলের রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, মনে আছে? তাহলে সেই এন ডি ফাই ডিটি তাই এখানে ইনডাইরেক্টলি দিস এই ডি ফাই ডিটি উইল বি প্রপোর্শনাল টু ফিল্ড কয়েল কারেন্ট, কারণ ফিল্ড কয়েল কারেন্ট থেকেই তো ফ্লাক্স তৈরি হচ্ছে। তাহলে এই আইএফ এর প্রপোর্শনাল, আর মোটর যত দ্রুত ঘুরবে তত ডি ফাই ডিটি কাটিং রেটও বাড়বে, তাই না? সুতরাং এই দুটার যে প্রোডাক্ট, মোটর অ্যাঙ্গুলার স্পিড এবং ফিল্ড কয়েল, এই দুটার প্রোডাক্টের প্রপোর্শনাল হচ্ছে ব্যাক ইএমএফ ইজি। সেই জন্য আমরা একটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট দিয়েছি কেভি, এটাকে বলা হয় ভোল্টেজ কনস্ট্যান্ট। এটা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এরপর হচ্ছে টর্ক ডেভেলপ বাই দি মোটর। মোটরে যে ইলেকট্রিক্যাল টর্ক তৈরি হচ্ছে সেটা একটা ইজ প্রপোর্শনাল টু হোয়াট বলতো? আর আর্মেচার কারেন্ট। আর্মেচার কারেন্ট, রাইট। ওই তো ফিল্ড কারেন্ট মানে ম্যাগনেটিক ফ্লাক্স। তো এখন আর্মেচার কারেন্ট মানে হচ্ছে আর্মেচারের থেকে যে ফ্লাক্স তৈরি হচ্ছে, দুটো ফ্লাক্স ইন্টারাকশন। অথবা তোমরা যদি বলো ওইভাবে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফ্লাক্স, করেছো না, ফোর্স তৈরি করে, সেই হিসেবে যদি বলো তাহলে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হচ্ছে ধরো আইএ, আর ইন এ ম্যাগনেটিক ফ্লাক্স মানে আইএফ, ফিল্ড কারেন্ট, এইভাবে ধরতে পারো। এনিওয়ে, সো এই দুটার কারেন্টের প্রোডাক্ট হচ্ছে ডিসি মোটরের জন্য টর্ক প্রপোর্শনাল একটা কনস্ট্যান্ট দিব কেটি, টর্ক কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো? ওকে, আমি কিন্তু আস্তে আস্তে পড়াচ্ছি, তোমরা যেগুলো ভুলে গেছো সেগুলো পড়াচ্ছি আমি কিন্তু। আচ্ছা, সুতরাং না বোঝার কিছু নাই, আমি খুব সুন্দর করে আস্তে আস্তেই পড়াচ্ছি। আশা করি তোমরা এটা বুঝবে, মনোযোগ থাকলেই বুঝবে, মনোযোগ না থাকলে তো বুঝবে না। এই এখন টর্ক, এই মোটরের মেকানিক্যাল পার্টে যদি আমরা দেখি, তাহলে টর্ক ডেভেলপড ফ্রম দ্য মোটর এন্ড ইকুয়ালস টু টর্ক যেটা তৈরি হচ্ছে মেকানিক্যাল, তার সমান হবে। এটা সমান হবে না? মেকানিক্যাল টর্ক যেটা মোটরে হচ্ছে, যে ড্যাম্পিং থেকে হচ্ছে, তারপরে তার ইনার্শিয়া থেকে হচ্ছে, তার মাস থেকে হচ্ছে, এই যে বিষয়গুলা, এটা সমান সমান হবে টর্ক ডেভেলপ ইন দ্য মোটর। আচ্ছা, এখানে একটা মজার বিষয় বলি, সেটা হলো যে তোমার গায়ে অনেক শক্তি আছে, তুমি অনেক ফোর্স দিতে পারো ফর এক্সাম্পল, কিন্তু তুমি চাইলে কি তোমার ফুল ফোর্সটা তুমি অ্যাপ্লাই করতে পারবে কোনো বস্তুর উপরে? পারবে?
কেন পারবে না? না না, লস টস বাদ দাও, সেটা বাদে। অর্থাৎ ফোর্স দেওয়ার, যখন তুমি দেওয়া শুরু করলে তখন বস্তুটার যে বাধা, ফর এক্সাম্পল রাস্তার মধ্যে একটা কার দাঁড়ানো আছে, একটা কার, আচ্ছা কার বাদ দাও, আর একটু ছোট বলি, একটা মোটর সাইকেল, একটা লোক স্টার্ট দিতে পারছে না, ওকে ঠেলে নিয়ে যেতে হবে, মোটরসাইকেল প্রবলেম, তো লোকটা বসে আছে, তুমি ঠেলছো পিছন থেকে, তাহলে তুমি একটা কার ঠেলতে পারো, একটা কারকেও তুমি ঠেলতে পারো। তাহলে কারকে তুমি যদি ঠেলো, তাহলে তুমি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছো, মোটরসাইকেলকে ঠেললে কি সেই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছো? না স্যার। করেছো না। তাহলে কার ঠেলতে গেলে যে পরিমাণ ফোর্স লাগে, ফর এক্সাম্পল তোমার যদি কার ঠেলতে গেলে 100 নিউটন ফোর্স লাগে, আর মোটরসাইকেলটা তুমি ঠেলতেছো, তখন তোমার ফোর্স লাগতেছে ফর এক্সাম্পল 40 নিউটন। তাহলে তো তোমার 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার ক্ষমতা আছে, তাই না? কারকে তো ঠেলতে পারলা তুমি। তাহলে এই 40 নিউটনের বেশি ফোর্স কি তুমি এই মোটরসাইকেলের উপরে অ্যাপ্লাই করতে পারবে? স্যার পারবে? না স্যার। কেন পারবে না? স্যার অতটা তো স্যার প্রয়োজন হবে না স্যার, তার আগেই তো স্যার কাজ করা। এই প্রয়োজন হচ্ছে না, কারণ তুমি যখনই 40 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছো, দেন ইট স্টার্টস মুভিং, এবং ফোর্স যে বাধা থাকলেই না তো ফোর্সটা অ্যাপ্লাই করতে, বাধাটা শেষ হয়ে গেছে, এই তো জি স্যার। চলা শুরু করছে, আর তো বাধা নেই। তুমি ফোর্স আবার অফ করে দিলে সে থেমে যাবে, সেটা ঠিক আছে, কিন্তু আবার 40 নিউটন ফোর্স দিলে আবার চলা শুরু করবে। সো তাহলে খেয়াল করে দেখো, চাইলেই কোনো বস্তু বা কোনো এজেন্ট তার ফুল ফোর্স অ্যাপ্লাই করতে পারে না, তার ক্ষমতা থাকলেও, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ। এইভাবে কখনো ভাবো নাই, তাই না, আগে? না স্যার। আচ্ছা, তো ঠিক তেমনি চাইলেই এই যে যে জেনারেটেড যে টর্কটা মোটরে, সেইটা অনেক বেশি হতে পারবে না। এটা নির্ভর করে এই মোটরটা কত হেভি, যদি অনেক ভারী লোহার মোটর হয়, ফ্রিকশন যদি বেশি হয়, এগুলোর বিভিন্ন কারণে, অর্থাৎ মেকানিক্যাল যে টর্ক সেটারই সমান হবে জেনারেটেড টর্ক বা অ্যাপ্লাইড টর্ক। বোঝা গেছে? ওই একই বিষয়। জি স্যার। তাহলে টর্ক ডেভেলপড ইন দ্য মোটর ইকুয়ালস টু mechanical torque produced in the shaft due to mechanical causes. এইটা এইটাই সেই ইকুয়েশন। এইটাই সেই ইকুয়েশন, সেটা হচ্ছে জেনারেটেড যে টর্ক, সেটা সমান সমান তিনটা অংশ। জেনারেটেড টর্ক ইকুয়াল টু টোটাল, কিন্তু এটা অ্যাপ্লাইড টর্ক, টোটাল অ্যাপ্লাইড টর্ক হচ্ছে ইকুয়াল টু জেনারেটেড টর্ক। এখন এই টোটাল অ্যাপ্লাইড টর্কের মধ্যে আমাদের দুটা ইস্যু আছে। একটা হচ্ছে ইনারশিয়া, ডি ওমেগা ডিটি ইন্টু জে, এটা হচ্ছে টর্ক ডিউ টু ইনারশিয়া হবে। এটা হচ্ছে টর্ক, এটা 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 এক ধরনের লস, ইকুয়াল টু ডি ওমেগা, এটা হচ্ছে ড্যাম্পিং, ড্যাম্পিং দেখতে হবে। আর এটা হচ্ছে নেট মোটরের উপরে যে টর্ক, মোটর ঘোরানোর জন্য যে টর্কটা, সেটা হচ্ছে টিএল। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আমার ইফেক্টিভ টর্ক। এইটার সাথে ইনার্শিয়াল টর্ক আর ড্যাম্পিং টর্ক, এই দুটা যোগ হবে, এই দুটা বেসিক্যালি আমাদের কাজে লাগতেছে না। এই তিনটা টর্ক টার্ম যেটা আসবে, এই তিনটার যোগফল ইকুয়াল টু কি? টর্ক ডেভেলপ। টোটাল ডেভেলপড। বোঝা গেছে? জি স্যার। তাহলে ইউজফুল টর্ক কোনটা? টিএল। টিএল। ওকে, গুড। তাহলে এই চমৎকার একটা রিলেশন করলাম আমরা টর্কের। তাহলে মেকানিক্যাল ইকুয়েশন এখানে একটা, আর বাকিগুলো সব
ইলেকট্রিক্যাল ইকুয়েশন, তাই না? জি স্যার। এখন এই জিনিসগুলোকেই আমরা যখন স্টেডি স্টেট কন্ডিশনে বলছি, অর্থাৎ সব মানে মোটরটা স্মুথ একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে, ফিল্ড কারেন্ট কনস্ট্যান্ট, আর্মেচার কারেন্ট কনস্ট্যান্ট ফ্লো করছে, মোটরও ঘুরছে কনস্ট্যান্ট স্পিডে, এইরকমের একটা কন্ডিশনকে আমরা বলছি স্টেডি স্টেট কন্ডিশন। তাহলে আন্ডার স্টেডি স্টেট কন্ডিশন তাহলে ওই ইকুয়েশন গুলো এইভাবে হবে, ভিএফ ইকুয়ালস টু কি হবে তাহলে? আর এফ আই এফ। তো তাহলে এল গেল কই? এল টার্ম আগে তো ভিএফ এ তো ছিল, এলও ছিল, যে ভিএফ ইকুয়াল টু ডবল ড্রপ না, ইন্ডাক্টরের ড্রপ এবং রেজিস্ট্যান্সের ড্রপ। স্যার এখন নাই কেন? স্যার স্টেডি স্টেট কন্ডিশনের কারণে। স্টেডি স্টেট কন্ডিশনে ডিআইডিটি জিরো হয়ে গেছে। জি স্যার। ডিআইডিটি জিরো। কারণ এটা ডিসি কারেন্ট, তো এখানে আর্মেচার কারেন্টও ডিসি, ফিল্ড কারেন্টও ডিসি, তাহলে ফিক্সড কারেন্ট ফ্লো করছে, এই জন্য ডিআইডিটি জিরো। তাহলে এই টার্মে আমাদের ওটা বাদ গেল। ব্যাক ইএমএফ এ ঠিক আছে, ওখানেও এটাই ছিল, এটাও এখানে, কারণ এখানে যেহেতু ডিআই বলে কোনো টার্ম নাই, এখানে এখান থেকে বাদ পড়ে গেছে ইন্ডাকটিভ ড্রপ, তাই না? 3 নম্বর ইকুয়েশনে জি স্যার। এখানে ছিল আর একটা আর্মেচার ইন্ডাকটেন্স ড্রপ ছিল এলডিআইডিটি, সেটা আবার এখানে বাদ পড়ে গেছে। আর টর্ক ডেভেলপড এটাও সিঙ্গেল ছিল এটা। এখন বি ওমেগা প্লাস টি এর টর্ক ডেভেলপড, এইখানে দেখো টর্ক ডেভেলপড এর ডি ওমেগা ডিটি এই টার্ম কিন্তু নাই এই পরেরটাতে। এই যে দেখছো এখানে ডি ওমেগা ডিটি নাই। টর্ক ডেভেলপড ইকুয়ালস টু মেকানিক্যাল যে তিনটা পার্ট, একটা বাদ করে গেছে, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা গুড। পাওয়ার, টর্কের সাথে পাওয়ারের সম্পর্ক জানো? মেকানিক্যাল পাওয়ার জানো? একটা মোটর যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা হয়, আরো আর ওই মোটরটা ঘুরাইতে যদি আমার টি টি পরিমাণ টর্ক দিয়ে ঘুরাচ্ছি আমি, হ্যাঁ, টি ইকুয়ালস টু কি বলা, পি টাও ওমেগা, রাইট রাইট রাইট, ঠিক বলেছো। তাহলে পাওয়ার ইকুয়ালস টু টর্ক ইনটু ওমেগা, তাই না? এই যে সেটাই, এই যেখানে তাহলে মোটরের যে পাওয়ার, ডেভেলপড পাওয়ার, সেটা হচ্ছে যে টর্ক দিচ্ছে, ডেভেলপ টর্ক ইনটু মোটরের ওমেগা, এইটা হচ্ছে আমাদের ডেভেলপ পাওয়ার। কিন্তু কিন্তু মোটরের মেকানিক্যাল যে টোটাল পাওয়ারটা মোটর ঘোরার জন্য, সেটা কিন্তু এটা না, এটা প্লাস কিছু পাওয়ার লস যাবে কোথায়, ওই ফ্রিকশন, ড্যাম্পিং এবং আরেকটা হচ্ছে ইনার্শিয়াতে, ঠিক আছে? এটা ডেভেলপড পাওয়ার, কিন্তু মোটরের ইউজফুল পাওয়ার পুরো এটা হবে না, লস গুলো বাদ দিতে হবে। এখন ফিল্ড, এখানে একটা কথা বলা হয়েছে দেখো, রিলেশনশিপ বিটুইন দ্য field current and the back EMF EG is non-linear due to magnetic saturation. এই কথাটার অর্থ বুঝছো তুমি? ম্যাগনেটিক স্যাচুরেশন কি? না স্যার। ম্যাগনেটিক স্যাচুরেশন হচ্ছে যে একটা ইয়ের মধ্যে, কোরের উপরে যখন তুমি একটা ম্যাগনেটিক কয়েল পেঁচালে, কারেন্ট দিলেই তার ম্যাগনেটিক ফ্লাক্স বাড়ে, এটা সত্য কথা। কিন্তু বাড়াতে 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 একটা পর্যায়ে আসবে যখন কারেন্ট বাড়ালেই ঠিক লিনিয়ারলি ম্যাগনেটিক ফ্লাক্স বাড়বে না, স্যাচুরেটেড হয়ে যাবে, স্যাচুরেটেড হয়ে থাকবে ফ্লাক্স। বুঝতে পেরেছো? রাইট রাইট, মানে যেটা ওই, হ্যাঁ, ঐকিক হারে বা আনুপাতিক হারে বাড়বে না ব্যাক ইএমএফ।
তখন ব্যাক ইএমএফ আনুপাতিক হারে বাড়বে না, তখন নন লিনিয়ার হয়ে যাবে, সেই কথাটা বলা হচ্ছে। এবং এটা একটা গ্রাফ নিচে দেখানো হয়েছে, এই যে এখানে দেখো এই গ্রাফটা, যে ইজি ব্যাক ইএমএফ ভার্সেস ফিল্ড কারেন্ট, দেখছো এখানে কিন্তু ওমেগা কনস্ট্যান্ট, ওমেগা মানে মোটরে ধরো কনস্ট্যান্ট একটা স্পিডে ঘুরছে, তুমি ফিল্ড কারেন্ট বাড়াচ্ছ, আমরা এক্সপেক্ট করবো ইজি লিনিয়ারলি বাড়বে, লিনিয়ারলি বেড়েছে প্রথম দিকে, দেখছো এখান থেকে এই পর্যন্ত কিছুটা লিনিয়ারলি বেড়েছে, এরপরে আর বাড়তেছে না, স্যাচুরেটেড হয়ে গেছে ব্যাক ইএমএফ। আচ্ছা, তাহলে মোটরের আমরা যদি এখন কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি প্রথম ইকুয়েশন থেকে, যে এটা কিন্তু স্টেডি স্টেট ভ্যালু ধরা হয়েছে না, ক্যাপিটাল ক্যাপিটাল, তাহলে স্টেডি স্টেট ভ্যালু যদি ধরি আমরা, তাহলে এই ওমেগা ইন্টু আইএফ এটা ইকুয়াল টু কি, স্টেডি স্টেট কন্ডিশনে এখানে আসি, এই যে এটা ভিএ ইকুয়ালস টু আইএ আর এ প্লাস কে ভি ওমেগা আইএফ, একটা ব্যাক ইএমএফ টার্ম এটা না, তাহলে এখান থেকে ওমেগা ইকুয়ালস টু কি আসবে, ভিএ মাইনাস আইএ আর এ কে ভি আইএফ, এই যে এটা, এরপরে আইএফ ইকুয়াল টু হোয়াট, ভিএফ বাই আর এফ। হ্যাঁ ভিএফ বাই আই, সেটা আবার এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার মোটরের অ্যাঙ্গুলার ভেলোসিটির ইকুয়েশন, হ্যাঁ। এখন এই ইকুয়েশনে যদি আমরা খেয়াল করি, আমরা এই যে মোটরের যে স্পিড বা অ্যাঙ্গুলার ভেলোসিটি যাই বলি না কেন, এটা কন্ট্রোল করতে পারবো আমরা কিভাবে, কি কি চেঞ্জ, এক নম্বর হচ্ছে কন্ট্রোলিং দা আর্মেচার ভোল্টেজ ভিএ, যদি আমি ভিএ বাড়াই অন্যান্য সব ফিক্স থাকে তাহলে ওমেগা বাড়বে, এটাকে বলা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করে আমি ওমেগা চেঞ্জ করতে পারি। নাম্বার টু হচ্ছে কন্ট্রোলিং দা ফিল্ড কারেন্ট আইএফ, আইএফ যদি আমি বাড়াই ওমেগা কি হবে, কমে যাচ্ছে, আইএফ বাড়ালে ওমেগা কমে যাচ্ছে। তারপরে টর্ক ডিমান্ড, তিন নম্বরটা ওই যে মোটর ঠেলার কথা বললাম না, মোটর যে ঠেলার কথা বললাম, ডিমান্ড শব্দটা ওর সাথে, অর্থাৎ ছোট মোটর সাইকেলকে ঠেলতে গেলে ফোর্স ডিমান্ড কমে গেছে, আর কারকে ঠেলতে গেলে ফোর্স ডিমান্ড বেড়ে গেছে না, ওই কনসেপ্টটা হচ্ছে টর্ক ডিমান্ড, ওই কনসেপ্টটা হচ্ছে টর্ক ডিমান্ড। অর্থাৎ হেভি মোটর যদি হয়, লোড যদি হেভি হয়, তাহলে অটোমেটিক্যালি তোমার কি হবে বলতো, স্যার টর্ক কি বেড়ে যাবে, স্পিড কি হবে, বাড়বে না কমবে, বেড়ে যাবে। এই তাই হলো কথা, তোমার হেভি মোটর ভারী, এটা উল্টা বললে, একটা মোটরের সাথে বেল্ট লাগিয়ে দিয়ে বিরাট একটা হুইল ঘুরাবে, আর একটা মোটর দিয়ে তুমি বেল্ট লাগিয়ে ছোট্ট এই যে একটা ছোট্ট ফ্যানের মতো একটা মোটর ঘুরাবে, তা কোনটাতে টর্ক বেশি লাগবে,
টর্ক কোনটাতে বেশি লাগবে? হেভি লোডে। হেভি লোড, এক কথা হেভি লোড। তখন হেভি লোড যখন তৈরি হবে তখন মোটরের স্পিড কমে যাবে না? এটা তো কমন সেন্স। একটা ভারী জিনিস লাগালে মোটর তো ঘুরতে চাইবে না সহসা। তুমি ধরো ইলেকট্রিক্যাল পাওয়ার সেম দিচ্ছ, মোটর জোরে তাহলে হেভি হেভি টর্ক দিতে হচ্ছে, তাহলে তোমার পাওয়ার ইকুয়ালস টু কি? টর্ক ইনটু ওমেগা না? পাওয়ার ইকুয়ালস টু কি? জি স্যার, টর্ক কিন্তু টর্ক ইনটু ওমেগা। তাহলে হেভি লোড থাকলে আমার টর্ক বেড়ে যাচ্ছে, তাহলে ওমেগা কম হতে হবে, হয়ে আমার এই গুণফল পাওয়ারটা কনস্ট্যান্ট থাকবে। আর একটা মোটরের সাথে তেমন কিছুই নাই, বেল্ট লাগাই নাই, কি ফ্রি হুইল মোটরের মতো, জাস্ট মোটরের বডিটা একটু ওজন বেশি আর সেটা খালি ঘুরতেছে, কোনো লোড দিই নাই, টর্ক কমে লাগতেছে না, সে তো বন বন করে ঘুরবে, কিন্তু একই পাওয়ার। টর্ক টি স্মল ওমেগা ভেরি হাই হয়ে যাবে, গুণফল আবার সেম। বুঝতে পেরেছো? জি স্যার। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে আমরা এই ফিগারটা যদি দেখি, সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এখানে দেখানো হয়েছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রথম গ্রাফটা যদি দেখো, প্রথম গ্রাফটা কি কি বুঝতে পারতেছো? এই গ্রাফটা প্রথমটা হচ্ছে টর্ক, এক্স ওয়াই অক্ষ হচ্ছে টর্ক, এক্স অক্ষে কি? স্পিড, ওমেগা। টর্ক কনস্ট্যান্ট, রাইট, খেয়াল করো। তাহলে টর্ক যদি কনস্ট্যান্ট হয়, আচ্ছা তাহলে এই জায়গাতে যে পাওয়ার, টর্ক কনস্ট্যান্ট, এই জায়গাতে পাওয়ার কত বলতো? ঠিক এই পয়েন্টে স্যার জিরো। জিরো, কারণ স্পিড নাই, স্পিড জিরো, এখানে টর্ক আছে। আচ্ছা, তারপর এই জায়গায় কি বাড়তেছে? পাওয়ার। পাওয়ার বাড়তেছে। তাহলে এই ডটেড লাইন যেটা দেখানো হয়েছে না, এই যে ডটেড লাইনটা, এইটা হচ্ছে পাওয়ারের গ্রাফ, এবং এই লাইন পর্যন্ত এখানে দেখানো হচ্ছে যে কনস্ট্যান্ট টর্কে আমার পাওয়ারটা লিনিয়ারলি বেড়েই যাচ্ছে। এরপরে দেখানো হয়েছে কি, আমি যদি খেয়াল করে দেখো, পাওয়ার কনস্ট্যান্ট রাখা হয়েছে, এরপরে ডটেড লাইন দেখছো? জি স্যার। পাওয়ার কনস্ট্যান্ট রাখা হয়েছে, কিন্তু পাওয়ার যদি কনস্ট্যান্ট রাখতে চায়, আর পাওয়ার তো বাড়াই নাই, তাহলে এবার পাওয়ার যদি আমি এরকম করে লিনিয়ারলি বাড়াতেই থাকতাম র্যাম্পের মতো, তাহলে আমার এটা ফ্ল্যাট হয়ে যেত। এবার পাওয়ারটা আমি কনস্ট্যান্ট করে রেখেছি, তাহলে হোয়াট ইউ উড এক্সপেক্ট, হোয়াই? বিকজ ওমেগা ইজ ইনক্রিজড। এইবার এখান থেকে এই পর্যন্ত আমার পি কনস্ট্যান্ট, পি হচ্ছে পি ইকুয়ালস টু টি ইন্টু ওমেগা। তাহলে ওমেগা আমি বাড়াচ্ছি, তাহলে আমার স্পিড, সরি টর্ক, তাহলে কমতে থাকবে। কিভাবে কমতেছে? এই গ্রাফটা কিসের? 1/x, এই গ্রাফটা হাইপারবলিক, দুটো মানে এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? এই যে
এটা হাইপারবোলিক। এটা স্পিডের 1/ওমেগার গ্রাফ নাকি? এই গ্রাফটা কিসের? এটা 1/ওমেগা, কারণ পি কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমাদের, আচ্ছা এই জিনিসটা আসলে প্র্যাকটিক্যালি কি ঘটলো, এই ঘটনাটা ঘটাতে গেলে প্র্যাকটিক্যালি তুমি কি পরিবর্তন করলে আসলে বলো তো? হ্যাঁ, না, স্যার লোড বাড়াই দিলাম। এই তো ভালো পয়েন্টে আসছো। আমি প্র্যাকটিক্যালি এখান থেকে এই পর্যন্ত একটা হেভি লোড ছিল, ঠিক আছে, হেভি লোড ছিল, তারপরে তার আমি স্পিড বাড়াচ্ছি। কেন স্পিড বাড়াচ্ছি? হেভি লোডে আস্তে আস্তে আমার টর্ক কনস্ট্যান্ট, কিন্তু পাওয়ার বাড়িয়েছি, এই যে পাওয়ার বাই ইনক্রিজিং মেবি আর্মেচার ভোল্টেজ। এরপরে আমি পাওয়ারকে কনস্ট্যান্ট রেখেছি, রেখে আমি এই জায়গায় আমি কি করছি, স্পিড আমার বাড়ানোর জন্য আমি কি করছি জানো, লোড কমাই দিছি। যেই লোড কমাই দিয়েছি তখনই তার স্পিড বেড়ে গেছে। এবং এই যে স্পিড, স্পিড বাড়াচ্ছি, কিন্তু আসলে এখানে তুমি এক্স অ্যাক্সিসে স্পিড বাড়াচ্ছ, বাট ইন হোয়াট মিনস, কিভাবে? স্পিডটা তোমার ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে কার্যকর করছো কিভাবে? লোড কমিয়ে, লোড কমিয়ে দিলে আমার স্পিড বেড়ে যাচ্ছে এবং টর্ক কমে যাচ্ছে। তখন এই যে টর্ক কমে যাচ্ছে, ওয়াই ভ্যালু কমে গেছে। বোঝা গেছে? ওকে, তাহলে এই গ্রাফটা কিন্তু খুব খুব কিন্তু ইন্টারেস্টিং গ্রাফ, কিন্তু এর মধ্যে অনেক কিছু বোঝার আছে, তাই না? জি স্যার। কেউ না বুঝলে আমাকে এখনো প্রশ্ন করতে পারো, মানে এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। বাস্তব জীবনে এই জিনিসগুলো মানুষের কমন সেন্স খাটিয়ে এগুলো বুঝতে হয়। আচ্ছা, এটা তো বুঝতে পেরেছো তাহলে। দ্বিতীয়টা হচ্ছে, এই অংশটার নাম দেওয়া হয়েছে কনস্ট্যান্ট টর্ক অংশ, আর এই অংশের নাম দেওয়া হয়েছে কনস্ট্যান্ট পাওয়ার অংশ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আর্মেচার কারেন্ট আমরা কনস্ট্যান্ট রেখেছি, এই যে আর্মেচার কারেন্ট কনস্ট্যান্ট, কিন্তু ফিল্ড কারেন্ট আমাদের পরিবর্তিত হয়েছে। কনস্ট্যান্ট পাওয়ার অংশে এসে আমাদের ফিল্ড কারেন্ট ফল করবে, কমায় দিতে হবে। আর কনস্ট্যান্ট টর্ক অংশে ফিল্ড কারেন্ট আবার কনস্ট্যান্ট থাকবে, আর আর্মেচার কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। এই হলো মোটরের মেকানিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা দেখলাম। সিরিজ, হ্যাঁ বলো। ফিল্ড কারেন্ট, তুমি যদি, এখানে অনেক ধরনের ভ্যারিয়েবল আছে, তোমার পাওয়ার যেটা, আমি যদি ফিল্ড কারেন্টকে যদি আমি কমিয়ে দিই,
তাহলেও আমাদের ইট ইজ অ্যানাদার ওয়ে। আমি ফিল্ড কারেন্টকে যদি কমিয়ে দিই তাহলে আমার টর্ক ডিক্রিজ করবে। আমি যদি লোড সেম রাখি, আমি যদি লোড আবার সেম রাখি, বুঝতে পেরেছো? আমি এখানে বলেছিলাম যে লোড ভ্যারি করাবো, কিন্তু আমি যদি লোড আবার সেম রাখি তাহলে আবার ফিল্ড কারেন্টকেও চেঞ্জ করতে, ফিল্ড আমার কি করতে হবে, কোনো না কোনো পরিবর্তন আনতে হবে না ভেরিয়েশন আনার জন্য। তো সেই ভেরিয়েশনটা আমি বিভিন্ন ভাবে করতে পারি। আমি যেটা বললাম সেটা একটা মেথড। আর একটা মেথড হচ্ছে যে আমি যদি ফিল্ড কারেন্ট কমিয়ে দিই তাহলে আমার আবার ইন্টারাকশনের যে মোডটা সেটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে? ফিল্ড কারেন্ট কমালে কি হবে, যে এখানকার যে ইকুয়েশন গুলো ছিল দেখো, এই যে হ্যাঁ আমি যদি, হ্যাঁ আমি যদি এই ভিএ মাইনাস আই এ, খেয়াল একটু ভালো করে খেয়াল করলে বুঝবে, আমার আই এ কনস্ট্যান্ট দেখানো হয়েছে না এই ইকুয়েশনে? তাহলে আমি যদি আই এ কনস্ট্যান্ট রাখি, আর এটা এটা কিন্তু সেপারেটলি এক্সাইটেড মোটর, খেয়াল রাখতে হবে। ফিল্ড কারেন্টের সাথে আমার এটা কোনো রিলেশন নাই, মানে এই পাশের কারেন্ট ভ্যালুতে আমি যদি আই এ কনস্ট্যান্ট রাখি, ভালো করে খেয়াল করো, আর ভি এ কনস্ট্যান্ট রাখি, তাহলে আমার তো যে পাওয়ার, তাহলে এই অংশটা আমার কনস্ট্যান্ট না? তাহলে এই অংশ যদি আমার কনস্ট্যান্ট থাকে তাহলে সাপ্লাইড ভোল্টেজ আর সাপ্লাইড কারেন্টের গুণফল তো আমার পাওয়ার নাকি, কনস্ট্যান্ট পাওয়ার। আমি যে মোটরে যে পাওয়ারটা দিচ্ছি ইলেকট্রিক্যাল পাওয়ার, সেটা কি, সেটা কি ভি ইন্টু আই না, ভিআই না, সাপ্লাই ভোল্টেজ ইন্টু সাপ্লাই কারেন্ট না? সাপ্লাই ভোল্টেজ ইন্টু সাপ্লাই কারেন্ট, তাহলে সাপ্লাই ভোল্টেজ কত, কে, ভিএ না? এটা আমার কনস্ট্যান্ট রাখছি ধরো, আর আই এও কনস্ট্যান্ট, তাহলে আমার এটা কনস্ট্যান্ট। তাহলে এই লব যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটা আমার কনস্ট্যান্ট পাওয়ার মোডে চলছে। কিসে চলছে? কনস্ট্যান্ট পাওয়ার মোডে। তাহলে এই নিউমারেটরটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি যদি এটার স্পিড চেঞ্জ করতে চাই তাহলে কোথায় হাত দিতে হবে? ডিনোমিনেটরে। কোথায় হাত দিতে হবে? ডিনোমিনেটরের আইএফ কে কন্ট্রোল করতে হবে। তাহলে এখন বলো, তাহলে তাহলে আইএফ আর ওমেগা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আইএফ কে কমালে ওমেগা বাড়বে, এইটাই এখানে দেখানো হয়েছে। এই যে আইএফ কে কমায় এই যে ওমেগা বাড়ছে, আইএফ কমলে ওমেগা বাড়ছে, এই কনস্ট্যান্ট পাওয়ার মোডে যেটুকু। আর এখানে কনস্ট্যান্ট পাওয়ার না, এখানে কনস্ট্যান্ট টর্ক মোড। ঠিক আছে? এই তো মোটামুটি এইটুকু বুঝলেই তো আসল জিনিস বোঝা হয়ে গেল ওটার। এরপরে সিরিজ এক্সাইটেড ডিসি মোটর, এটা আবার নতুন কিছুই না। তুমি যদি এইবার এই হয়ে গেল, এবার কয়েল দুইটা আছে দেখছো, এই যে সিরিজ আছে, ফিল্ড কয়েল আর আর্মেচার কয়েল সিরিজ আছে, তাহলে ইকুয়েশন গুলো একটু চেঞ্জ হয়ে যাবে। জেনারেটেড ইএমএফ, এটা স্টেডি স্টেট ভ্যালু ধরা হয়েছে, এলডিআইডিটি ওগুলো থাকবে না। জেনারেটেড ইএমএফ, এইবার আর্মেচার ভোল্টেজে এই দুটা টার্ম যোগ হয়েছে দেখছো, রেজিস্ট্যান্স অফ দা ফিল্ড কয়েল এবং রেজিস্ট্যান্স অফ দা আর্মেচার কয়েল, এই দুটো যোগ হয়েছে এবার, তাই না? আইআর ড্রপে আর ব্যাক ইএমএফ তো আছেই। এইভাবে
এই সিরিজ হওয়ার জন্য ইকুয়েশন গুলো একটু বদলে গেছে, বদলে যে তোমার ওই মোটরের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সেটা এবার ফিল্ড কয়েল আর আর্মেচার কয়েল কিন্তু সেম। দেখছো এই যে এখানে আইএফ আর লেখা হচ্ছে না, তাই না? সেম, এই জন্য আইএ লেখা হচ্ছে। এনিওয়ে এটার ক্যারেক্টারিস্টিক্স কার্ভও ওই রকমেরই, একটা হচ্ছে কনস্ট্যান্ট পাওয়ার আর হচ্ছে কনস্ট্যান্ট টর্ক। কিন্তু গ্রাফের নেচার গুলো সিমিলার, কিন্তু কিন্তু গ্রাফের মানে ভ্যালু হুবহু সিমিলার হবে না। কারণ সিমিলার হবে না এই জন্য যে এখানে আর এ প্লাস আর এফ আসছে, তো একটু ভ্যারিয়েশন আসবে মানের দিক থেকে, কিন্তু ওদের ধরন বা ওদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো সিমিলার টাইপের হবে। এই এই মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এখন আমাদের এই যে ইকুয়েশন আছে, এটা প্রবলেম থাকবে, প্রবলেম গুলো তো আমরা ফর্মুলা দিয়ে দিয়েই করতে পারবো। এগুলো আবার মেকানিক্যাল গিয়ার রেশিওর বিষয়। আচ্ছা, এখন এই প্রবলেমটা যদি দেখো, ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই হবে। ফাইন্ডিং দা ভোল্টেজ and current of a separately excited motor. A 15 horsepower 220 volt 2000 rpm separately excited DC motor controls a load requiring a torque of PL এত। এখানে কি কি আছে, মোটরের পাওয়ার বলছে 15 হর্স পাওয়ার, এটার অ্যাপ্লাই করছে কত ভোল্টেজ, আর্মেচার ভোল্টেজ 220 ভোল্ট। এটার স্পিড কত ওমেগা, সেটা হচ্ছে 2000 rpm রোটেশন পার মিনিট। এটাতে রানিং এ টর্ক অফ টিএল, এই যে টিএল মানে লোড টর্ক 45, ডেভেলপ টর্ক না, এটা টিএল লোড টর্ক at a speed of 1200 rpm। ও আচ্ছা, পরে আসতেছি, এগুলো হচ্ছে তাদের রেটেড ভ্যালু। আচ্ছা পরে আসতেছে ওখানে। দ্য ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্স আরএফ এর ভ্যালু দেওয়া আছে, তারপরে আর্মেচার রেজিস্ট্যান্স এর ভ্যালু দেওয়া আছে, ভোল্টেজ কনস্ট্যান্ট যে কেভি তার ভ্যালু দেওয়া আছে, ফিল্ড ভোল্টেজ দেওয়া আছে ভিএফ এত, আর দ্য ভিসকাস ফ্রিকশন এন্ড লোড এন্ড নো লোড লসেস আর নেগলিজেবল। ও আচ্ছা আচ্ছা, ওই যে ভিসকোসিটি থেকে যে বি ওমেগা ছিল না, বি বি টার্ম ফ্রিকশন বাতাস এসে সেটা নেগলেক্ট করে দিছে প্রবলেমটা সহজ করার জন্য। আচ্ছা গেল। দি আর্মেচার কারেন্ট মে বি অ্যাসিউমড কন্টিনিউয়াস এন্ড রিপল ফ্রি, ডিটারমাইন ব্যাক ইএমএফ বের করতে পারছে প্রথমে। আচ্ছা, তো ব্যাক ইএমএফ এর যে ফর্মুলা ইজি, ইকুয়েশন 14.2 তে যদি যাও, এই যে 14.2 ব্যাক ইএমএফ এর ফর্মুলা কি, কেভি ওমেগা আইএফ বা আইএ আর এ প্লাস ইজি। এখান থেকে আমরা ব্যাক ইএমএফ এর যে রিলেশনশিপটা আমরা পাই, তাহলে এই রিলেশনশিপটাকে আমাদের যদি আমরা ইউটিলাইজ করতে চাই, তাহলে আমাদের বাইর করতে হবে প্রথমে আর্মেচার কারেন্ট বের করব। আর্মেচার কারেন্ট ইকুয়াল টু হোয়াট,
আর্মেচার যে কারেন্ট আইএ সেটা হচ্ছে 45, টর্ক লোড যেখান থেকে আসছে। আচ্ছা, ফিল্ড কারেন্ট কত? ফিল্ড কারেন্ট কত? আইএফ এই যেখান থেকে বের করা হয়েছে, যে ফিল্ড কারেন্ট। ফিল্ড কারেন্ট হচ্ছে আমাদের ফিল্ড ভোল্টেজ কত আছে, 220 ভোল্ট। এই যেখানে দেখো 220 ভোল্ট ফিল্ড কারেন্ট বের করতে গেলে 220 ভোল্ট ডিভাইডেড বাই ফিল্ড রেজিস্ট্যান্স কত আছে দেওয়া, 147। 147, এই যে এখানে দেওয়া আছে। তাহলে এই দুটাকে ভাগ করলে পাবো আমি ফিল্ড আইএফ, আইএফ এর ভ্যালু এত। আর তাহলে আমাদের আর্মেচার কারেন্ট ইকুয়ালস টু ওই আইএফ কে যেটা পেয়েছি তার সাথে গুণ করব 0.70, তো কেটি, কেটি 0.7032। এখানে ভোল্টেজ কনস্ট্যান্ট আর টর্ক কনস্ট্যান্ট কেটি আর কেভির ভ্যালু সেম দেওয়া আছে। এই কেভির এই ভ্যালুটা আমরা যদি ইউজ করি এখানে, তাহলে ওই আগের ফর্মুলা অনুযায়ী আমরা আর্মেচার কারেন্ট পেয়ে যাবো। এটা এই আর্মেচার কারেন্ট যখন পেয়ে যাব আমরা, তখন আমরা এই ব্যাক ইএমএফ আবার আমরা ক্যালকুলেট করতে পারবো। এটা কোথা থেকে ক্যালকুলেট করবো, 0.7032, এটা ওই সেই কের মান ইন্টু 125.66। এটা কি জানো 125.66 কি? স্যার ওমেগা। ওমেগা। ওমেগার ওইখানে ভ্যালু দেওয়া ছিল হচ্ছে কি আরপিএম এ, কিন্তু আমাদের বাইর করতে হবে রেডিয়ান পার সেকেন্ডে, রোটেশন পার মিনিট না, রেডিয়ান পার সেকেন্ডে বের করতে হবে। এটা এটা বের হয়েছে 125.66। এই যে এখানে ওমেগা ইকুয়ালস টু এটা 1200 আরপিএম, তাকে পাই দিয়ে গুণ করে 30 দিয়ে এটা যাক, এভাবে আমাদের রেডিয়ানে বের করে সেইটা আমাদের এখানে বসাইতে হবে। আর 1.497 হচ্ছে আর্মেচার কারেন্ট, ফিল্ড কারেন্ট। এইটা দিয়ে আমরা ব্যাক ইএমএফ বের করে ফেললাম। প্রবলেম এ সলভ। প্রবলেম বি হচ্ছে দি রিকোয়ার্ড আর্মেচার ভোল্টেজ ভিএ। আর্মেচার ভোল্টেজটা কত দিতে হবে রিকোয়ার্ড, তাহলে আর্মেচার ভোল্টেজ ভিএ ইকুয়ালস টু 0.25। 0.25টা কি বলো দেখি? স্যার আর এ। আর এ, তাহলে আইএ আর এ, আইএ কত বাড়ি করলাম এখনই, স্যার 42 পয়েন্ট, এই তো 42.75। তাহলে আইএ আর এ মানে কি 42.75 ইন্টু আর এ হচ্ছে 0.25। এই দুটো গুণফল প্লাস প্লাস ব্যাক ইএমএফ না, স্টেডি স্টেট কন্ডিশন তো ওই এলডিআইটিটি বাদ, শুধু মোটরের ব্যাক ইএমএফ প্লাস আইএ আর এ ইকুয়াল টু আর্মেচার ভোল্টেজ। এই বের হয়ে গেল, কারণ ব্যাক ইএমএফ একটু আগে ক্যালকুলেট করছি 132.28, এই দুটো যোগ করলে বের হয়ে গেল আর্মেচার ভোল্টেজ। আর এটা হচ্ছে তারপর হলো দ্য রেটেড আর্মেচার কারেন্ট অফ দ্য মোটর। এই রেটেড শব্দটার অর্থ হচ্ছে এই যে যখন আমরা এই মোটরে যদি এই রেটেড, এই শব্দের অর্থ হচ্ছে এই 15 হর্স পাওয়ার, 220 ভোল্ট, 200 আরপিএম, এই ক্যারেক্টারিস্টিক রেটেড। অর্থাৎ আমি যদি এই মোটরকে 220 ভোল্টে 2000 আরপিএম এ রান করি, তাহলে এত হর্স পাওয়ার খরচ হবে তার জন্য। এটা হচ্ছে তার রেটিং। এই রেটিং থেকে বের করতে হবে রেটেড আর্মেচার কারেন্ট। তাহলে কি হবে রেটেড, ইয়েস, হ্যাঁ, ওইটা হর্স পাওয়ারকে আমি ওয়াটে নিয়ে আসি, 746 ওয়াট। তাহলে তার 15 দিয়ে গুণ করলে পাবো পাওয়ার ওয়াট,
ডিভাইডেড বাই ভোল্টেজ, তাহলে এটা তার রেটেড কারেন্ট। ঠিক আছে, বোঝা গেছে তো এটা? ওকে, এই তাহলে আমাদের আজকের পড়া প্রবলেম সহ আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু পড়লাম, এগুলো তোমরা ভুলে গেছিলে। তারপরে আজকে ঝালাই করা হলো প্রথম দিকের সূত্রগুলা, মোটরের ইকুয়েশন গুলা, মোটরের কি বলবো, প্রিন্সিপাল অফ অপারেশন গুলো পড়লাম, তাই না? পড়ে তারপর থেকে ধীরে 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 ইকুয়েশন ড্র করে তারপরে আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ গুলো বুঝলাম ইকুয়েশন থেকে, প্র্যাকটিক্যালি এবং ফিজিক্যাল সিগনিফিকেন্স সহ কেন গ্রাফ গুলো এরকম বদলাচ্ছে, এবং ফাইনালি আমরা একটা সেপারেটলি এক্সাইটেড মোটরের একটা এক্সাম্পল সহ তার কিভাবে তার বিভিন্ন ভ্যালু ভ্যাকিউএমএফ ক্যালকুলেট করতে হলো, আর্মেচার ভোল্টেজ কত অ্যাপ্লাই করতে হবে, এগুলো আমরা বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা সিরিজ এক্সাইটেড ডিসি মোটরের তো ইকুয়েশন আমরা পড়ে ফেলেছি, এরপর আমরা অন্য জায়গায় যাব, এই যে গিয়ার রেশিও এবং তারপরে আরো কিছু জিনিস আছে, অপারেটিং মোডস এখানে আমরা পড়বো, এই জিনিসগুলো পড়বো। অপারেটিং মোডস আছে ডিসি ড্রাইভের, এবং সেখানেও কিন্তু বিভিন্ন রকমের কোয়াড্রেন্ট আছে। এটা হয়তো আগামী একটা ক্লাস লাগবে। তারপরে প্র্যাকটিক্যাল একটা সিঙ্গেল ফেজ ড্রাইভের স্ট্রাকচার, হয়তো একটা ক্লাস লাগবে এটা। আচ্ছা ঠিক আছে, একটা ক্লাস লাগলে লাগবে, নাহলে বেশি লাগলে বেশি ক্লাস নেওয়া হবে, অসুবিধা নেই, কিন্তু আমি আসতেই পারবো যাতে বুঝতে পারো। ঠিক আছে, আজকে যেটা শুনো পড়ানো হয়েছে এটা কিন্তু পড়তে হবে, বুঝতে হবে, এবং আগামী ক্লাসে আসার আগে কিন্তু এগুলো কনজিউম করবে এগুলো, তা নাহলে কিন্তু ক্লাস বুঝতে কষ্ট হবে, কিন্তু সোজা জিনিসটা কঠিন হয়ে যাবে আননেসেসারিলি। একটু দেখে আসবে। আচ্ছা, আগামী ক্লাসটা আমি জানাই দেবো, ওই যে আবার আমি বলছি তোমাদের যে আমার একটু প্রবলেম, ওই বাইরে পরীক্ষা নিতে যাওয়ার জন্য, ওই তোমাদের রুটিন টাইমে আমার বাইরে যাওয়া পড়তেছে, মঙ্গলবার বৃহস্পতিবার। তো যদি ক্লাস ফিজিক্যাল নিতে পারি তাহলে তো জানাই দিব, না হলে আবার নেক্সট ক্লাস যদি ভার্চুয়াল নিতে হয় জুমে, সেটাও জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই, আল্লাহ হাফেজ।